নমস্কার সকল ভিউয়ার্স, এই ভিডিওটার মাধ্যমে মোগল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নেই মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে প্রত্যেকটা কোশ্চেন দেখো। এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবে না। দেখো, প্রথম কোশ্চেনটা এটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সেটা হচ্ছে বাবর। পরবর্তী কোশ্চেন দেখো, বাবরের পিতার নাম কি? অমর শেখ মির্জা। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করবে। প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদিকে। তাহলে খেয়াল রাখবে, প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। বাবর শব্দের অর্থ কি? সিংহ বা ব্যাঘ্র। এবার দেখো পরবর্তী কোশ্চেন, কোন মোগল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। সম্রাট বাবর, মোগল সম্রাট, প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। বাবরের আত্মজীবনীটির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে, খেয়াল রাখবে। তুজুকি ই বাবরি বা বাবর নামা। পরবর্তী কোশ্চেন দেখো, বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম খেয়াল রাখবে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে বাবরের আসল নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা খেয়াল রাখবে, বাবরের কন্যা গুলবদম বেগমের হচ্ছে রচনা। তাহলে হুমায়ুন নামা কার রচনা? বাবরের কন্যা গুলবদন বেগমের রচনা। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। খেয়াল রাখবে তাহলে, আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। মুক্তাখাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতাকে? হচ্ছে বাদাউনি বা বদাউনি, যেমন পরীক্ষায় অপশান দেখবে করবে। তাহলে মুক্তাখাওয়াল তোয়ারিক গ্রন্থের রচয়িতাকে? বদাউনি। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? খেয়াল রাখবে, এই আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী কোশ্চেন, খানোয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল। কোন বছর বাবর মারা যায়? বাবর হচ্ছে 1530 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে। খেয়াল রাখবে, এই রাণা সংগ্রাম সিংহের এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানোয়ার যুদ্ধ বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। পরবর্তী কোশ্চেন দেখো, হুমায়ুন কোন যুদ্ধে শোচনীয় পরাস্ত হয়ে পারস্যে পালিয়ে যান? হুমায়ুন হচ্ছে বিল্লগ্রাম বা কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে, কার কাছে? শেরশাহের কাছে 1540 খ্রিস্টাব্দে হেরে তিনি কোথায় পালিয়ে গেছিলেন? হুমায়ুন পারস্যে পালিয়ে গেছিলেন। কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কথাগুলো ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী দেখো, চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল, খেয়াল রাখবে, 1539 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? শেরশাহ আর হুমায়ুনের মধ্যে এই চৌসার যুদ্ধ হয়েছিল। প্রথমে চৌসার যুদ্ধ হয়েছিল, তারপরে পরবর্তী যুদ্ধ হয়েছিল কি? বিল্লগ্রাম যুদ্ধ, যেখানে কিন্তু হুমায়ুন হেরে গিয়ে পুরো পালিয়ে গেছিল পারস্যে। এবার দেখো, কোন মোগল সম্রাট ভারতে মারা গেলেও তার ইচ্ছানুসারে কাবুলে কবর দেওয়া হয়েছিল? সে যে মোগল সম্রাট বাবরকে, খেয়াল রাখবে, মোগল সম্রাট বাবরকে কাবুলে কবর দেওয়া হয়েছিল। পরবর্তী দেখো, শেরশাহ কোন বংশীয় রাজা ছিলেন? শেরশাহ হচ্ছে আফগান বংশীয় আদিল শাহের উত্তরাধিকারী ছিল। তাহলে খেয়াল রাখবে, শেরশাহ কোন বংশীয় রাজা ছিল? আফগান বংশীয় ছিলেন, আদিল শাহের উত্তরাধিকারী ছিলেন। দেখো পরবর্তী কোশ্চেন, শেরশাহের আসল নাম কি? শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। প্রচুর পরীক্ষায় প্রশ্নটা আসে, শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? শেরশাহ 5 বছর রাজত্ব করেছিলেন, 1540 থেকে 1545। থেকে খেয়াল রাখবে, কত? 1540 থেকে 1545 শেরশাহ রাজত্ব করেছিল। শেরশাহের সমাধি কোথায় দেওয়া আছে? শেরশাহের সমাধি আছে কোথায়? বিহারের সাসারামে শেরশাহের সমাধি রয়েছে। ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে করেছিলেন? শেরশাহ। মোস্ট ইম্পর্টেন্ট, ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেছিলেন কে? শেরশাহ। পরবর্তী দেখো, কে পাট্টা ও কবিলিয়ত প্রথা প্রবর্তন করেছিলেন? শেরশাহ। তাহলে খেয়াল রাখবে, কে পাট্টা ও কবিলিয়ত প্রথা প্রবর্তন করেছিলেন? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রাস্তা কে নির্মাণ করেছিলেন? শেরশাহ। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আকবর। প্রকৃত প্রতিষ্ঠাতা বললে কে? আকবর। আর এমনি প্রতিষ্ঠাতা বললে বাবর। এই দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করে পরীক্ষা হলে করবে। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রকৃত করা থাকলে উত্তর কী হয়ে যাবে? আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? আকবর আর হিমুর মধ্যে। পরীক্ষা প্রশ্ন আসে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খেয়াল রাখবে, 1556 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? আকবর ও হিমুর মধ্যে। পরবর্তী দেখো, হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? আকবরের সেনাপতি মান সিংহ আর চিতরের রানা প্রতাপ। তখন ওই বলেছিলাম না যে রানাটা খেয়াল রাখবে, দেখো রানা প্রতাপ রয়েছে এখানে।
এই জন্যই বলেছিলাম তাহলে হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? আকবরের সেনাপতি মানসিংহ আর চিতরের রানা প্রতাপ সিংহের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরীক্ষার প্রশ্ন আসে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো পরবর্তী কোশ্চেন, দিন ইলাই কে প্রবর্তন করেছে? আকবর। তাহলে খেয়াল রাখবে, দিন ইলাই কে প্রবর্তন করেছে? আকবর। তারপরে দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাস্ত হন? চাঁদ সুলতানা। তাহলে দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাজিত হয়েছিল? চাঁদ সুলতানা পরাজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? সেটা হচ্ছে খেয়াল রাখবে অসিরগড়ের যুদ্ধ, সেটা হয়েছিল 1601 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, আকবর কবে মারা যান? খেয়াল রাখবে আকবর মারা গেছিলেন 1605 খ্রিস্টাব্দে। তার শেষ যুদ্ধ কত ছিল? আশিরগড়ের যুদ্ধ 1601, আর আকবর মারা যান 1605 খ্রিস্টাব্দে। এবার দেখো পরবর্তী কোশ্চেন, আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম বলো। পরীক্ষা খুব প্রশ্ন আসে, আবুল ফজল এবং বদায়নী। পরবর্তী কোশ্চেন দেখো, রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাস্ত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ। আর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। কে কবে প্রথম দিন ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন? 1582 খ্রিস্টাব্দে বিখ্যাত হাস্যরসিক বীরবল প্রথমেই দিন ইলাহি এই ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে খেয়াল রাখবে কে প্রথম দিন ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি ছিলেন হচ্ছেন বীরবল, 1582 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? খেয়াল রাখবে বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে এই বুলন্দ দরওয়াজা অবস্থিত। আকবরের রাজসভার বিখ্যাত গায়ক কে ছিল? গোয়ালিয়রের মিয়া তানসেন ছিল আকবরের রাজসভার বিখ্যাত গায়ক। পরবর্তী দেখো, মনসবদারি প্রথা 1577 খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন? আকবর। সালটা অবশ্যই খেয়াল রাখবে, কত? 1577। পরীক্ষায় বারবার পরীক্ষায় প্রশ্নটা আসে যে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? আকবর, 1577 খ্রিস্টাব্দে। কোথায় আকবরের জন্ম হয়েছিল? সিন্ধু দেশের অমরকোট মরুদুর্গে আকবরের জন্ম হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, জাপ্তি প্রথা প্রবর্তন করেছিল কে? আকবর। তাহলে খেয়াল রাখবে এই জাপ্তি প্রথা প্রবর্তন কে করেছিল? আকবর। জাহাঙ্গীরের পুরো নাম কি ছিল? সেলিম। তাহলে খেয়াল রাখবে জাহাঙ্গীরের পুরো নাম কি? সেলিম। পরবর্তী কোশ্চেন দেখো, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে পঞ্চম শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে, তাহলে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন? পঞ্চম শিখ গুরু অর্জুনকে। জাহাঙ্গীরের আমলে কোন রাজ্য হাতছাড়া হয়েছিল? কান্দাহার। তাহলে জাহাঙ্গীরের আমলে কোন রাজ্য হাতছাড়া হয়েছিল? কান্দাহার রাজ্য হাতছাড়া হয়েছিল। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিল? স্যার টমাস র। তাহলে খেয়াল রাখবে জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিলেন? স্যার টমাস র ভারতে এসেছিলেন। পরবর্তী দেখো, জাহাঙ্গীরের সময়কার একজন চিত্রশিল্পীর নাম কি? বিশেন দাস। তাহলে খেয়াল রাখবে জাহাঙ্গীরের সময়কার একজন চিত্রশিল্পীর নাম কি? বিশেন দাস। কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়িতে পড়ে মারা যান? হুমায়ুন। তাহলে খেয়াল রাখবে কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়িতে পড়ে মারা গিয়েছিলেন? হুমায়ুন। পরবর্তী দেখো, নূরজাহানের আসল নাম কি? খেয়াল রাখবে নূরজাহানের আসল নাম হচ্ছে জগতের আলো। নূরজাহানের পূর্ব নাম কি? তার নাম হচ্ছে মেহরুন্নেসা। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে নূরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহরুন্নেসা। এবার দেখো পরবর্তী, কোন মোগল সম্রাট বাংলায় বারভূয়াতে দমন করেছিলেন? বাংলার বারভূয়াতে দমন করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। এই বাংলায় বারভূয়াতে দমন করেছিলেন। এই কোশ্চেনটা পরীক্ষা রিপিট হয়। শাহজাহানের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে খুররম। তাহলে শাহজাহানের আসল নাম কি? খেয়াল রাখবে কি? খুররম। পরবর্তী দেখো, আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিলেন? আগ্রার তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন। পরবর্তী দেখো, তাজমহলের প্রধান স্থপতি কে ছিল? পার্শ্বিক শিল্পী ওস্তাদ খলিল ঈশা ছিল এই তাজমহলের প্রধান স্থপতি। এবার পরবর্তী, কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হয়েছিল? 1628 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে শাহজাহান সম্রাট হয়েছিল। পরবর্তী দেখো, ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিল? ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিল বেবাদল খান। তাহলে খেয়াল রাখবে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিল? বেবাদল খান। পরবর্তী কোশ্চেন দেখো, আলগমির বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেছিলেন? সম্রাট ঔরঙ্গজেব আলগমির বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী দেখো, ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। তাহলে খেয়াল রাখবে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। পরবর্তী দেখো, ঔরঙ্গজেব কোন বছর জিজিয়া কর পুনর্বর্তন করেছিলেন? 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনর্বর্তন করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে।
পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেব শাহজাহানের কোন কন্যাকে কারাগারে বন্দি করেছিলেন? জেবুন্নেসাকে। তাহলে ঔরঙ্গজেব শাহজাহানের কোন কন্যাকে কারাগারে বন্দি করেছিলেন? জেবুন্নেসাকে কারাগারে বন্দি করেছিলেন। আফজল খাঁ কে ছিলেন? আফজল খাঁ ছিলেন বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। তাহলে খেয়াল রাখবে, আফজল খাঁ কে ছিলেন? বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি ছিলেন। শায়েস্তা খাঁ কে ছিলেন? ঔরঙ্গজেবের মাতুল ও সেনাপতি ছিলেন। তাহলে খেয়াল রাখবে, শায়েস্তা খাঁ কে ছিলেন? ঔরঙ্গজেবের মাতুল ও সেনাপতি ছিলেন। কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক ঘটে? 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক ঘটে। পরবর্তী দেখো, শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? তিনি হচ্ছে মাওয়ালি জাতিকে শিবাজি পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাহলে খেয়াল রাখবে, শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিল? মাওয়ালি জাতিকে। পরবর্তী দেখো, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সালটা অবশ্যই খেয়াল রাখবে, 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি আর ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহের মধ্যে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তারিখটা অবশ্যই খেয়াল রাখবে, 1665। শিবাজি কী কী উপাধি লাভ করেছিল? ছত্রপতি, গো ব্রাহ্মণ প্রতিপালক। ঔরঙ্গজেব তাকে রাজা উপাধিও দিয়েছিল। তাহলে খেয়াল রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় আসেই। শিবাজি কী কী উপাধি লাভ করেছিল? ছত্রপতি, খেয়াল রাখবে, গো ব্রাহ্মণ প্রতিপালক, এবং ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দিয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, শিবাজি কতবার সুরাট লুট করেছিল? শিবাজি 2বার সুরাট লুট করেছিল। চৌথ, ওইটা কোনো পরীক্ষায় আসে, চৌথ আর স্বরদেশমুখী আসলে কি? এটা দুই প্রকারের কিন্তু কর। তাহলে খেয়াল রাখবে, চৌথ আর স্বরদেশমুখী কি? এটা দুই প্রকারের একটা কর। শিবাজি কোন পদ্ধতি যুদ্ধ করতো? শিবাজি হচ্ছে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। শিবাজির পতাকার নাম কি? ভাগোয়া ঝান্ডা। তাহলে খেয়াল রাখবে, শিবাজির পতাকার নাম কি? ভাগোয়া ঝান্ডা। শিবাজির গুরুর নাম কি ছিল? দাদাজি কেশুদেব। তাহলে শিবাজির গুরুর নাম কি? দাদাজি কেশুদেব। পরবর্তী দেখো, 1498 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে আসেন তার নাম কি? তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। তাহলে 1498 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে আসে তার নাম কি ছিল? ভাস্কো ডা গামা। পরবর্তী দেখো, ভাস্কো ডা গামা ভারতের আগমনকালে কালিকটের রাজা কে ছিল? তখন কালিকটের রাজা ছিল কে? জামোরন। তাহলে ভাস্কো ডা গামা ভারতে আক্রমণ কালিকটের রাজা কে ছিলেন? জামোরন। পরবর্তী, গোয়ার পর্তুগিজ শাসক কে ছিল? গোয়ার পর্তুগিজ শাসক ছিল হচ্ছে আলবুকার্ক। তাহলে গোয়ার পর্তুগিজ শাসক কে ছিল? সেই সময় সালটা করেছিল 1509। তাহলে সেই সময় শাসক কে ছিল? খেয়াল রাখবে, আলবুকার্ক। প্রথম শিখ গুরুর নাম কি? নানক। এটা তো পরীক্ষায় নর্মালি এসেই থাকে। এবার দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। এটাও পরীক্ষা কিন্তু এসে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, নাদির শাহ ভারতে আক্রমণকালে মোগল সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। তাহলে নাদির শাহ ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। তারিখটা অবশ্যই খেয়াল রাখবেন, নাদির শাহ ভারত আক্রমণটা কত সালে হয়েছিল? 1739 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর সেই সময় সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। পরবর্তীতে কলকাতা ফোর্ট উইলিয়াম ওই রকম নামকরণ করা হয় কেন? ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে। কার নাম অনুসারে? ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে এই ফোর্ট উইলিয়াম নামকরণ হয়েছিল। পরবর্তী দেখো, কলকাতা ফোর্ট উইলিয়াম এইরকম নামকরণ করা হয় কেন? কারণ হচ্ছে ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে, এটা আগেই বললাম। এবার দেখো, রামচরিত মানস পরীক্ষায় বারবার আসে। রামচরিত মানস রচয়িতাকে? তুলসী দাস। তাহলে খেয়াল রাখবে, রামচরিত মানস এর রচয়িতাকে তুলসী দাস। রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? বাউনি বা বদায়নী, যেটা থাকবে পরীক্ষায় মানুষের অ্যান্সার করবে। রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল কে? বদায়নী বাউনি। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিল? ফৈজি। তাহলে খেয়াল রাখবেন, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিল? ফৈজি। পরবর্তী দেখো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সেটা হচ্ছে গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ হচ্ছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম। পরবর্তী দেখো, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিল কত সালে? খেয়াল রাখবে, 1600 সালে ইংরেজরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেছিল? তিনি হচ্ছে মুজাম বা বাহাদুর শাহ। ভালো নাম কি? মুজাজ্জম। আর আমরা চিনি কি নামে চিনি? যে বাহাদুর শাহ নামে চিনি। তাহলে খেয়াল রাখবে, ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেছিল? বাহাদুর শাহ। এটুকু মনে রাখলেই হবে। মানচি কার আমলে ভারতে এসেছিল? মানচি ঔরঙ্গজেবের আমলে ভারতে এসেছিল। পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে? কাংড়া। তাহলে পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় উঠেছে? সেই সময় কাংড়া অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছিল। কোন বছর মীর কাসিমের মৃত্যু হয়? 1777 খ্রিস্টাব্দে মীর কাসিমের মৃত্যু হয়েছিল। ফারুক শিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিল? সেটা হচ্ছে সুরমান। তাহলে খেয়াল রাখবে, ফারুক শিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক এসেছিলেন? সুরমান এসেছিল। নীল জল নীতি কি? গোয়ার পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতিকেই নীল জল নীতি বলা হয়। খেয়াল রাখবে, গোয়ার পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তারের যে নীতিটা ছিল সেটাই নীল জল নীতি নামে পরিচিত।
পরবর্তী দেখো, কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে? সেটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দে বনদিবসের যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটেছিল। বনদিবসের যুদ্ধে ইংরেজ ও ফরাসির পক্ষে সেনাপতি কে ছিল? স্যার আয়ারকুট ছিল। এবং ফরাসি সেনাপতি কে ছিল? কাউন্ট ডি লালি। তাহলে খেয়াল রাখবে, বনদিবসের যুদ্ধে ইংরেজদের পক্ষে কে ছিল এবং ফরাসির পক্ষে কে ছিল? ইংরেজদের পক্ষে ছিল স্যার আয়ারকুট, আর ফরাসি সেনাপতির নাম কি ছিল? কাউন্ট ডি লালি। ডুপ্লে কে ছিলেন? ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন। অমৃতসরের সরোবর কে খনন করেছিলেন? শিখ গুরু রামদাস এই অমৃতসরের সরোবর খনন করেছিলেন। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কোথায় অবস্থিত? অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? বলা ভুল হয়েছে, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন গুরু অর্জুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। তারপর দেখো, মসন্দ কাদের বলা হয়? মসন্দ হচ্ছে গুরু অর্জুন প্রবর্তিত কর আদায়কারী গোষ্ঠীকে বলা হয় মসন্দ। খালসা বাহিনীর প্রবর্তক কে ছিল? খেয়াল রাখবে, খালসা বাহিনীর প্রবর্তক ছিল গুরু গোবিন্দ সিংহ ছিল এই বাহিনীর প্রবর্তক। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। পঞ্চক এর প্রবর্তক কে ছিল? খেয়াল রাখবে, পঞ্চক এর প্রবর্তক হচ্ছে গুরু গোবিন্দ সিংহ পঞ্চক এর প্রবর্তক। পেশোয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিল? বালাজি বিশ্বনাথ। তাহলে পেশোয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিল? বালাজি বিশ্বনাথ। পরবর্তী দেখো, মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে? প্রথম বাজিরাওকে মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। শেষতম পেশোয়া কে ছিল? দ্বিতীয় বাজিরাও ছিল শেষতম পেশোয়া। সলবায়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? মহাদজি সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে এই সলবায়ের সন্ধি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1782। তার আরেকটাই পরীক্ষিত বেশি এসে থাকে, খেয়াল রাখবে যে সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে হয়েছিল। আর কাদের মধ্যে হয়েছিল? মহাদজি সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে হয়েছিল। বেসিনের সন্ধি তারিখটা অবশ্যই খেয়াল রাখবো, 802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সলবায়ের সন্ধি কত স্বাক্ষরিত হয়েছিল? খেয়াল রাখবে, 1782 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের অবসান ঘটে? সলবায়ের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল। তাহলে খেয়াল রাখবে, সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে? 1782 খ্রিস্টাব্দে দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটেছিল? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল। কোন বছর তৃতীয় পানিপটের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি মারাঠা আফগানদের মধ্যে তৃতীয় পানিপটের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরীক্ষায় বারবার আসে, খেয়াল রাখবে। তৃতীয় পানিপটের যুদ্ধে কে জয়লাভ করেছিল? আফগান অধিপতি আহমদ শাহ আবদালি, তিনি পানিপথ তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন। তাহলে আফগান অধিপতির নাম কি ছিল? আহমদ শাহ আবদালি, তিনি পানিপথ তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিল। পরবর্তী দেখো, অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রণজিৎ সিংহ এবং লর্ড মিন্টোর মধ্যে, লর্ড মিন্টোর প্রতিনিধি চার্লস মেটাকাপের মধ্যে। তাহলে অমৃতসর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রণজিৎ সিংহ আর চার্লস মেটাকাপের মধ্যে এই অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠার পক্ষে সেনাপতি কে ছিল? সদাশিব রাও। তাহলে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠার পক্ষে সেনাপতি কে ছিল? সদাশিব রাও। সব লাল হয়ে জায়গায় কটা কে বলেছিল? মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, রণজিৎ সিংহ এই কথাটা বলেছিল। তাহলে খেয়াল রাখবে, সব লাল হয়ে জায়গায় কয়টি বলেছিল? রণজিৎ সিংহ। এবার ধর, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়ে থাকে? রণজিৎ সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। কার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? লর্ড এলেনবারের রাজত্বকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আমলে দেওয়ানি লাভ করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মোগল সম্রাটকে দেওয়ানি অধিকার দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম। তাহলে খেয়াল রাখবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মোগল সম্রাটকে দেওয়ানি অধিকার দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম। পরবর্তী দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন এবং রদ করেন? প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। খেয়াল রাখবে, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে। এবং ইয়া রদ করেছিল কে? লর্ড ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে। খেয়াল রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে চালু করেছিল, আর রদ করেছিল কে? লর্ড ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে। 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল? লর্ড কার্টিয়ার। আর 76 মন্বন্তর হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1770 খ্রিস্টাব্দে। এবার রেগুলেটিং অ্যাক্ট কয় প্রবর্তিত হয়? রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় 1773 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। পিটের ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন কয় পাস হয়? 1784 খ্রিস্টাব্দে পিটের ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন পাস হয়েছিল। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1784 খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কে কবে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। বেনারস সংস্কৃত কলেজ কয় পোস্ট হয়েছিল? জোনাথন ডানকন। তাহলে বেনারস সংস্কৃত কলেজ কয় পোস্ট হয়েছিল? জোনাথন ডানকন। হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ হচ্ছে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। কলকাতা সংস্কৃত কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? কলকাতা সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা করা হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। সতীদাহ প্রথার অবসান কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার অবসান হয়েছিল। সতীদাহ প্রথা কে উচ্ছেদ বা নিষিদ্ধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা উচ্ছেদ বা নিষিদ্ধ করেছিলেন। কোন বলটের সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেভিড হিয়ার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কোন গভর্নর যে বাধ্যতামূলক ফার্সি ভাষায় বিচার কাজের অবসান করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং বাধ্যতামূলক ফার্সি ভাষায় বিচার কাজের অবসান ঘটেছিলেন। ওকে, টোটাল তোমাদের কাছে কিন্তু দেখো 90টা থেকে শুরু করেছিলাম, আর এসে শেষ হলো দেখো 219। মোটামুটি তোমরা গুনে নিয়ে কতগুলো কোশ্চেন করালাম। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডসের শেয়ার করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।